আসসালামু আলাইকুম। অনেকদিন পর আবার দেখা। তো আসলে বাংলা সাহিত্য তো অনেক বড় একটা সিলেবাস। তো এখান থেকে 41তম বিসিএস এর পর থেকে হচ্ছে অনেক কঠিন হচ্ছে বাংলা সাহিত্য মোটামুটি। তো এই জন্য আমরা বাংলা সাহিত্যটা একটু ইলাবোরেট করব। তবে এবার গুরুত্বপূর্ণ কিছু সাহিত্যিকদের নিয়ে, মানে এই রিসেন্টলি যে পরীক্ষাগুলো হচ্ছে এবং পরবর্তী যে পরীক্ষাগুলো হবে, তো ওগুলোর জন্য কি কোন বিষয়গুলো গুরুত্বের সাথে দেখতে হবে, এগুলো আমরা আজকে একটু আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে তো সবাই মোটামুটি জানি। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হচ্ছে কত, 1961 সালে জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে। হ্যাঁ। তো তার জন্ম মৃত্যুটা দেখবেন, 1941 সালে তার মৃত্যু, 1861 সালে হচ্ছে তার জন্ম। এটা একটু ভুল হয়েছে, এখানে 1961 দেওয়া আছে। তো 1913 সালে উনি কি সাহিত্যে নোবেল পুরস্কার পান, যেটা হচ্ছে গীতাঞ্জলি কবিতার জন্য, গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য। তারপর 1915 সালে তিনি নাইটহুড উপাধিতে ভূষিত হন। কিন্তু 1919 সালে যে জালিয়ানওয়ালা বাগে হত্যাকাণ্ড হয়, সেটার কারণে উনি নাইটহুড এটা ত্যাগ করেন। তো জালিয়ানওয়ালা বাগটা এখানে যেহেতু প্রাসঙ্গিক, এটা এটা সম্পর্কে একটু বলি। এটা হচ্ছে 1919 সালে যে পাঞ্জাবের অমৃতসরে এই হত্যাকাণ্ডটা হয়। এই হত্যাকাণ্ডের মূল কারণ কি? এটা হচ্ছে রাওলাট অ্যাক্টের কারণে, রাওলাট আইনের কারণে। অনেকজন হচ্ছে একত্রিত হয় এবং তারা প্রতিবাদ করে, এবং প্রতিবাদের ফলস্বরূপ সেখানে আহ, যে সেনাবাহিনীর একজন কর্মকর্তা, যার নাম আমি এখন মনে পড়ছে না, তিনি তার নির্দেশে, ব্রিটিশ সেনাবাহিনীর একজন কর্মকর্তা, তার নির্দেশে হচ্ছে অনেক হত্যাকাণ্ড সংঘটিত হয়। তো ওই সংঘটিত হওয়ার কারণে তিনি হচ্ছে নাইটহুড উপাধিটা বর্জন করেন। এরপরে তার কিছু নাটক আছে, নাটকগুলো জানতে হবে। বিসর্জন, বিসর্জন রাজা, বিসর্জন, এই নাটকটা তিনি একটি উপন্যাসের অবলম্বনে রচনা করেন। সে উপন্যাসের নাম কি? উপন্যাসের নাম হচ্ছে সম্ভবত, উপন্যাসটির নাম মনে আসছে না এখন। আচ্ছা, আপনারা একটু দেখে নেবেন এটা কোন উপন্যাসের অবলম্বনে হয়। এরপরে রাজা। এবার রবীন্দ্রনাথ থেকে অন্যান্য কাব্যগ্রন্থ, অন্যান্য কবি সাহিত্যিকরা বেশি ইম্পর্টেন্ট। এবার রবীন্দ্রনাথ থেকে একটু আহ আসছে, কিন্তু তুলনামূলক অন্যান্য বারের চেয়ে কম আসছে। তার অন্যান্য বিসর্জন, রাজা, ডাকঘর, অচলায়তন, চিরকুমার সভা, রক্তকরবী, তারপর হচ্ছে তাসের দেশ। এগুলো গুরুত্বপূর্ণ। তো এখানে কোনটা কি, কি ধরনের কি ধরনের নাটক, এটা একটু যদি আমরা দেখতে চাই। যেমন রূপক সাংগীতিক নাটক কি কি, এগুলো হচ্ছে মুক্ত ধারা, ফাল্গুনী, রক্তকরবী, রাজা, তাসের দেশ, ডাকঘর। এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে রূপক সাংকেতিক নাটক। ঠিক আছে। এরপর কাব্যনাট্য আছে। কাব্যনাট্য প্রকৃতির প্রতিশোধ, রাজা ও রানী, চন্দ্র, মালিনী, বিসর্জন, এগুলো হচ্ছে কাব্যনাট্য। নাট্যকাব্য হচ্ছে সতীলক্ষ্মী, আহ সতী, সতী আছে, লক্ষ্মীর পরীক্ষা আছে। এরপরে গান্ধারীর আবেদন, বিদায় অভিশাপ, নটি, নটির পূজা, শ্যামা, এগুলো হচ্ছে কি নৃত্যনাট্য। এরপরে সামাজিক নাটক আছে কিছু, শোধবোধ, হ্যাঁ, বাঁশরি, মুক্তির উপায়, এগুলো সামাজিক নাটক। এরপর আমরা উল্লেখযোগ্য ছোট গল্প সম্পর্কে জানি। জানা পাওনা রাম কানাইয়ের নির্বুদ্ধিতা, যজ্ঞেশ্বর যজ্ঞ, অনধিকার প্রবেশ, ক্ষুধিত পাষাণ, কঙ্কাল, নিশীথে, মণিহারা। এগুলো একটু আমি আনকনভেনশনাল, আনট্রেডিশনাল কিছু দিলাম, যেগুলো হচ্ছে প্রায় সময় আসে না, কিন্তু এগুলো তো মোটামুটি দেনা পাওনা। তারপর হচ্ছে আহ কাবুলিওয়ালা, হ্যাঁ, ছুটি, এগুলো মোটামুটি কমন, কিন্তু এখানে যেগুলো আনকমন, সেগুলো থেকে দিলাম। জীবিত ও মৃত হচ্ছে এটা কি? এটা একটি ছোট গল্প। এখানে একটি গুরুত্বপূর্ণ লাইন আছে কি, কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরেনি। উক্তিটি কি? জীবিত মৃত থেকে নেওয়া। ঠিক আছে। এরপর রাজা রামমোহন রায় সম্পর্কে জানতে হবে। রাজা রামমোহন রায় মোটামুটি তিনি সতীদাহ প্রথা নিষিদ্ধকরণের জোর প্রচারণা চালান। তিনি হচ্ছেন বাংলা ভাষার প্রথম যে বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ গ্রন্থ গৌড়ীয় ব্যাকরণ, যেটা হচ্ছে রাজা রামমোহন রায় প্রকাশ করেন, রাজা রামমোহন রায় রচিত। তার অন্যান্য গ্রন্থ কি, বেদান্ত সার, বেদান্ত গ্রন্থ, গোস্বামীর সহিত বিচার, হ্যাঁ, ভট্টাচার্যের সহিত বিচার, এগুলো আছে। সতীদাহ প্রথা তিনি রহিত করেন। তিনি কত সালে? 1829 সালে, 4 ডিসেম্বর। ঠিক আছে।
এরপরে কিছু অন্যান্য আরো কিছু ব্যাকরণ গ্রন্থ, যেমন ব্যাকরণ মঞ্জুরি, এটা কিন্তু কে লিখছেন? ডক্টর মোহাম্মদ এনামুল হক। হ্যাঁ, ব্যাকরণ কৌমুদি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আবার সংবাদ কৌমুদি যে সংবাদপত্রটা আছে, এটাকে রাজা রামমোহন রায়ের সম্পাদিত। বাঙ্গালা ব্যাকরণ, এটা রচয়িতা ডক্টর এনামুল হক, সরি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। বাংলা ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ, এটা রচয়িতা হচ্ছে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। এবার আমরা কাজী নজরুল থেকে কি কি দেখতে হবে। তার জন্ম 24শে মে 1899, বাংলা হচ্ছে 11ই জ্যৈষ্ঠ 1306, মৃত্যু হচ্ছে 29শে আগস্ট 1976, যেটা বাংলা হচ্ছে 12ই ভাদ্র 1383। তিনি বাংলাদেশের জাতীয় কবি, বিদ্রোহী কবি। পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। 1942 সালে তিনি মাত্র 43 বছর বয়সে পিকডিজিজে আক্রান্ত হন। 1972 সালে 24শে মে ভারত সরকার অনুমতিক্রমে কবি নজরুলকে সপরিবারে বাংলাদেশে নিয়ে আসা হয়। হ্যাঁ, 1974 সালে তাকে জাতীয় কবির মর্যাদা দেওয়া হয়। 76-এ বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয়। 1976-এ 18 ফেব্রুয়ারি স্বাধীন বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয়। 1922 সালে 12ই আগস্ট নজরুল ধূমকেতু নামক অর্ধ-সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেন। এই ধূমকেতু পত্রিকায় লেখা থাকতো কি? উপরে লেখা থাকতো, যেটা হচ্ছে লেখা থাকতো হচ্ছে কাজী নজরুল ইসলাম কল্যাণী আসু আই চলে আইরে ধূমকেতু। ধূমকেতু পত্রিকার উপরে লেখা থাকতো, যেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর কবি নজরুলকে বলেছিল। হ্যাঁ, আধারে আয় অগ্নিশাত দুর্দিনের এই দুর্গশিরে উড়িয়ে দিত বিজয় কেত, এই বাণী লেখা থাকতো। ঠিক আছে। এরপরে 26শে সেপ্টেম্বর 1922 নজরুলের আনন্দময়ী আগমনে কবিতাটি প্রকাশিত হয়, এবং এই প্রকাশিত হওয়ার কারণে তাকে কি, এই পত্রিকা নিষিদ্ধ হয় এবং তাকে গ্রেফতার করা হয়। ঠিক আছে। তো যখন বন্দি জীবন কাটাচ্ছিল, তখন রবীন্দ্রনাথ তাকে বসন্ত গীতিনাট্য, এটা হচ্ছে নজরুলকে উৎসর্গ করে, এবং এতে নজরুল অত্যন্ত উল্লসিত হন, এবং তিনি সেই খুশিতে তিনি লেখেন হচ্ছে আজ সৃষ্টি সুখের উল্লাসে কবিতাটি। নজরুলের ছদ্মনাম ছিল কি? ধূমকেতু। তার 5টি গ্রন্থ সরকার বাজেয়াপ্ত করে: যুগবাণী, ভাঙার গান, প্রলয় শিখা, হ্যাঁ, বিষের বাসি এবং চন্দ্রবিন্দু। এখানে একটা মনে রাখতে হবে, অগ্নিবীণা এই কাব্যগ্রন্থটি কিন্তু নিষিদ্ধ হয়নি, কিন্তু এটা অনেক সময় কনফিউজিং মনে হয় যে অগ্নিবীণা মানে এখানে অনেক অগ্নিঝরা বক্তব্য তিনি হয়তো কবিতা লিখছেন ব্রিটিশ সরকারের বিরুদ্ধে, কিন্তু আসলে এটার কোনো কবিতা কিংবা এই কাব্যগ্রন্থটি কখনোই নিষিদ্ধ হয়নি। এরপরে যুগবাণী হচ্ছে প্রথম নিষিদ্ধ গ্রন্থ, আর বিষের বাসি হচ্ছে প্রথম নিষিদ্ধ কাব্যগ্রন্থ। যুগবাণী প্রথম নিষিদ্ধ গ্রন্থ, আর বিষের বাসি হচ্ছে প্রথম নিষিদ্ধ কাব্যগ্রন্থ। সম্পাদিত পত্রিকাগুলো কি? লাঙ্গল, ধূমকেতু, নবযুগ। হ্যাঁ, আর অগ্নিবীণা হচ্ছে এটা প্রথম কাব্যগ্রন্থ, কবির প্রথম কাব্যগ্রন্থ, যেটা হচ্ছে বিপ্লবী বারীন্দ্র কুমার ঘোষকে তিনি উৎসর্গ করেন। এখানে 12টা কবিতা আছে, কবিতাগুলো মনে রাখতে হবে। প্রলয় উল্লাস প্রথম কবিতা, এরপরে বিদ্রোহী হচ্ছে দ্বিতীয় কবিতা, এরপর রক্তাম্বরধারিণী মা, আগমনী, ধূমকেতু, কামাল পাশা, আনোয়ার, রণবেরি, শাতিল আরব, খেয়াবারের তরণী, কোরবানি এবং মহরম। তো বিদ্রোহ কবিতার মধ্যে একটা আছে যে শির নেহারি। শির নেহারি মানে কি? শির নেহারি মানে হচ্ছে শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। এখানে নেহারি শব্দের অর্থ হচ্ছে দেখে বা প্রত্যক্ষ করে। হিমাদ্রি মানে হিমালয়। ঠিক আছে। সঞ্চিতা কাব্যগ্রন্থ, এটা মূলত নজরুলের অনুমোদনে প্রকাশিত নির্বাচিত কবিতা সংকলন, যা তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন। হ্যাঁ, সঞ্চিতা কাব্যগ্রন্থটি রবীন্দ্রনাথকে কি কবি নজরুল উৎসর্গ করেন। তো এখানের মধ্যে কি, সঞ্চিতা কাব্যগ্রন্থের মধ্যে বিদ্রোহী, সর্বহারা, আহ, মানুষ, জীবন, বন্দনা, খুকি ও কাঠবিড়ালি, চল 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 প্রভৃতি বিভিন্ন এই কাব্যগ্রন্থগুলো কি গুরুত্বপূর্ণ। আহ এখানে কবিতা সংকলন আর কি, কবিতা সংকলন এটা হচ্ছে কবিতা সংকলন। সঞ্চিতা কবিতা সংকলনের মধ্যে কি কি আছে? বিদ্রোহী, সর্বহারা, সাম্যবাদী, মানুষ, জীবন, বন্দনা, খুকি ও কাঠবিড়ালি, চল চল চল, এগুলো হচ্ছে বিভিন্ন গুরুত্বপূর্ণ কবিতাগুলো নিয়ে এখানে রচিত হয়েছে, এই কাব্যগ্রন্থটা সংকলন হয়েছে। তো এখানে একটা জিনিস মনে রাখতে হবে, সঞ্চিতা হচ্ছে নজরুলের সঞ্চয়ন। আহ এটা হচ্ছে কার? কাজী, সরি, রবীন্দ্রনাথের। চিত্তনামা এটা হচ্ছে দেশবন্ধু চিত্তনামা, আহ চিত্তরঞ্জন দাশের স্ত্রীকে তিনি উৎসর্গ করেন। এখানে মূলত এটা জীবনী কাব্য, চিত্তরঞ্জন দাশের জীবনী ভিত্তিক। ঠিক আছে। সাম্যবাদী এই কবিতায় হচ্ছে নজরুল সাম্যের কথা বলছেন, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান। এটা হচ্ছে সাম্যবাদী কবিতার অন্তর্গত। এই লাইনটা রিসেন্টলি একটা পরীক্ষায় আসছে।
এরপর মরুভাস্কর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ভিত্তিক সর্বহারা, নির্ঝর, ভাঙার গান। নির্ঝর একটা কবি নজরুল ইসলামের কি, এটা কাব্যগ্রন্থ। আবার নির্ঝরের স্বপ্নভঙ্গ, এটা কি এটা হচ্ছে রবীন্দ্রনাথের একটা কবিতা, ঠিক আছে। ভাঙার গান, প্রলয়শিখা, ফণিমনসা, চক্রবাক, নতুন নতুন চাঁদ। এরপরে নজরুলের আরো কিছু গুরুত্বপূর্ণ ছায়ানট, হ্যাঁ, বিষের বাঁশি। এই বিষের বাঁশি এগুলোর মধ্যে, বিষের বাঁশি যে কাব্যগ্রন্থ, এগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ কিছু কবিতা হচ্ছে কি, বন্দি বন্দনা, হ্যাঁ, বন্দি বন্দনা, শিকল পরার গান, চরকার গান। বন্দি বন্দনা এটা হচ্ছে নজরুলের। আবার বন্দির বন্দনা এটা হচ্ছে কার, বুদ্ধদেব বসুর। এটা বুদ্ধদেব বসুর একটা কবিতা, ঠিক আছে, কাব্যগ্রন্থ। ঝিঙে ফুল, দোলন চাপা, দোলন চাপা একটি প্রেমের কাব্য। নজরুল সাম্যবাদের একজন অগ্রদূত ছিলেন। তিনি মুসলিম হয়ে 4 সন্তানের নাম হিন্দু এবং মুসলিম উভয় নামে রাখেন, যেমন কৃষ্ণ মোহাম্মদ, অরিন্দম খালেদ, বুলবুল। যে মারা গেছিল, বুলবুল মারা যাওয়ার কারণে একটা তিনি গান রচনা করছেন, যে গানটা এখন খুবই ফেমাস, বাগিচার বুলবুলি একটা মেবি সম্ভবত গানটা। এরপরে কাজী সব্যসাচী এবং কাজী অনিরুদ্ধ, হিন্দু হিন্দুর একটা প্রেমের কাব্য। চন্দ্রবিন্দু হচ্ছে হাসি এবং ব্যঙ্গের কাব্য। এটা এটা হচ্ছে কি নিষিদ্ধ হয়েছিল, তাই না? এবার সাম্যবাদী, এই সাম্যবাদী এখানে লাঙ্গল পত্রিকায় প্রকাশিত হয়। আনন্দময়ীর আগমনে, এই কবিতার কারণে 1 বছর কারাদণ্ড হয়েছিল আর কি কবির। কান্ডারি হুঁশিয়ার, আহ এই যে আনন্দময়ীর আগমনে, হ্যাঁ, আনন্দময়ীর আগমনে এখানে যে কবিকে 1922 সালে সম্ভবত যে গ্রেফতার করা হয়েছিল, গ্রেফতার করার পরে তিনি যখন জেলে ছিল তখন তার একটা জবানবন্দি নেওয়া হয়, জবানবন্দি। সেই জবানবন্দিটাই কিন্তু রাজবন্দির জবানবন্দি নামে একটা বেশ হাস্যরসাত্মক একটা প্রবন্ধ এটা। কান্ডারি হুঁশিয়ার সর্বহারা কাব্যগ্রন্থের অন্তর্গত। বাংলাদেশের রণসঙ্গীত চল 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 সন্ধ্যা কাব্যগ্রন্থের অন্তর্গত, সন্ধ্যা কাব্যগ্রন্থের অন্তর্গত। রণসঙ্গীত হিসেবে মূল কবিতাটির 21 লাইন গৃহীত হয়। যে কোনো সামরিক অনুষ্ঠানে 21 লাইন বাজানো হয়। সব অনুষ্ঠানে, সামরিক অনুষ্ঠান। তো 1928 সালে নতুনের গান শিরোনামে প্রথম প্রকাশিত শিখা পত্রিকায় এটা প্রকাশিত হয়। পরবর্তীতে এটা হচ্ছে সন্ধ্যা কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত করা হয় এবং নাম হয় চল চল চল। প্রথমে নাম ছিল কি, নতুনের গান, পরে হচ্ছে চল চল চল। গাহি তাহাদেরই গান, এটা সন্ধ্যা কাব্যগ্রন্থের অন্তর্গত। যৌবনের গান, এটা দুর্দিনের যাত্রীর অন্তর্গত। খুকি ও কাঠবিড়ালি, খুকি ও কাঠবিড়ালি, লিচু চোর, এই দুইটা কিন্তু ইয়া হয়েছে, কি হয়েছিল, এটা মনে হয় সম্ভবত এটা দিয়ে মুভি হয়েছে। সঙ্গীত কি, বুলবুল, ওই যে তখন বললাম বুলবুল, বাগিচার বুলবুলি, ওইটা আর কি। চোখের চাতক আরেকটা সঙ্গীত। এবার একটা প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিদ্রোহী কবিতায় ব্যবহৃত প্রতীচ্য পৌরাণিক চরিত্র কোনটি? বিদ্রোহী কবিতায় কিন্তু দুর্জটি, ইসরাফিল, অরফিয়াস, নটরাজ, এই চারটায় কি এই পৌরাণিক চরিত্র এখানে আছে। কিন্তু প্রতীচ্য বলতে এখানে বুঝাইছে কি, প্রতীচ্য বলতে বুঝাইছে হচ্ছে মানে ইয়ে আর কি, ওয়েস্ট আর কি, ওয়েস্টার্ন কান্ট্রির কোন আহ পৌরাণিক চরিত্রটা এখানে ব্যবহৃত হয়েছে, সেটা হচ্ছে অরফিয়াস। অরফিয়াস, ঠিক আছে, অরফিয়াস। অরফিয়াস হচ্ছে একটা গ্রিক ক্যারেক্টার আর কি। কাজী নজরুল ইসলামের গল্পগ্রন্থ কি, ব্যথার দান। ব্যথার দানের মধ্যে 6টা গল্প আছে। আহ রিক্তের বেদনের মধ্যে কয়টা আছে? রিক্তের বেদনের মধ্যে গল্পগুলো কি, রিক্তের বেদন, বাউন্ডুলের আত্মিক কাহিনী, এটা তার লেখা প্রথম গল্প। হ্যাঁ, নজরুলের প্রথম প্রকাশিত লেখা হচ্ছে, লেখা অথবা গল্প, সর্বপ্রথম প্রকাশিত লেখা হচ্ছে কি, বাউন্ডুলের আত্মকাহিনী। এরপর মেহের নেগা আছে, সাজের তারা, শিউলিমালা। শিউলিমালা মোট 4টা গল্প আছে। এগুলো হচ্ছে কি কি, পদ্ম গোখরা, হ্যাঁ, জিনের বাদশাহ, অগ্নিগিরি, শিউলিমালা। পদ্ম গোখরা একটা আছে, পদ্মাবতী আছে। পদ্মাবতী কার? পদ্মাবতী আলাউলের রচিত, তাই না? তারপর হচ্ছে পদ্মরাগ, পদ্মরাগ কার? বেগম রোকেয়ার। এরকম এরকম পদ্ম দিয়ে অনেকগুলো আছে। এরপরে কি পদ্মাবতী, পদ্মাবতী সম্ভবত আরো আরো কয়েকজনের আছে। তারপর উপন্যাস বাঁধনহারা। বাঁধনহারা কি, এটা এটা সর্বপ্রথম, এটা হচ্ছে একটা পত্র উপন্যাস, বাংলা সাহিত্যের সর্বপ্রথম পত্র উপন্যাস এবং নজরুলের প্রথম উপন্যাস। এর কাহিনী সংক্ষেপে দেখা যায়, নুরু এবং মাহবুবা একে অপরকে ভালোবাসে। নুরু বাড়ি ছেড়ে হচ্ছে সেনাবাহিনীতে যোগ দেয়। হ্যাঁ, এগুলো আর কি, নুরু, মাহবুবা, রাবেয়া, সাহসিকা, এই চরিত্রগুলো এখানে প্রধান চরিত্র। এরপরে মৃত্যুক্ষুধা। মৃত্যুক্ষুধা উপন্যাসের মধ্যে, এটার উপন্যাস প্রেক্ষাপট হচ্ছে কৃষ্ণনগরের 4 সওদাগর বস্তি এলাকা। হ্যাঁ, সেখানে পেকালে আছে, পেকালে বৃদ্ধার ছেলে পেকালে, তারপর কুর্সি। এরপরে তো প্রথম ঘটনায় দেখা যায় হচ্ছে মৃত্যু আছে, ক্ষুধা নাই। পরবর্তীতে ক্ষুধা আছে, মৃত্যু নেই, ঠিক আছে।
এরপরে রুবি, জেলা ম্যাজিস্ট্রেটের কন্যা রুবি, হ্যাঁ, বিপ্লবী আনসার, এগুলো হচ্ছে এই গল্পের মূল ক্যারেক্টার। কুহেলিকা, কুহেলিকা হচ্ছে এখানে যুবক জাহাঙ্গীর। যুবক জাহাঙ্গীর তার লেখা কুহেলিকা কবিতা নিয়ে হচ্ছে কি দেখা যায় যে একটা বিতর্কের সৃষ্টি হয়। নারী কুহেলিকা নিয়ে বিতর্কের সৃষ্টি হয় যে তার জাহাঙ্গীরের নারীদের সম্পর্কে একটা নেতিবাচক ধারণা। এই ধারণার কারণে অন্যান্যরা তাকে কটাক্ষ করে। যেমন সে মনে করে যে ইহারা মায়াবিনীর জাত, ইহারা সকল কল্যাণের পথে মায়াজাল পাতিয়া রাখিয়াছে, ইহারা গহন পথের কণ্টক, রাজপথের দস্যু। মানে আরো কিছু ক্যারেক্টার কি, প্রথম প্রমথ, চম্পা, তামিনা, ফেরদৌস বেগম। তার নাটক আছে, নাট্য আছে, নাট্যগ্রন্থ ঝিলিমিলি, এটা নাট্যগ্রন্থ। আলেয়া গীতিনাট্য, পুতুলের বিয়ে হচ্ছে কিশোর নাটক, এবং মধুমেলা হচ্ছে গীতিনাট্য। হ্যাঁ, আমরা গীতিনাট্য রবীন্দ্রনাথেও দেখছিলাম, তাই না? রবীন্দ্রনাথের গীতিনাট্য আছে, তার রবীন্দ্রনাথের যেরকম গীতিনাট্য আছে, নজরুলও এরকম গীতিনাট্য লিখছে। রবীন্দ্রনাথের গীতিনাট্য কি, বাল্মীকি প্রতিভা, বসন্তে, হ্যাঁ, তারপর হচ্ছে কালমৃগয়া। বসন্তটা হচ্ছে কি, বসন্তর গীতিনাট্যটা রবীন্দ্রনাথ হচ্ছে কাকে উৎসর্গ করছিল, কাজী নজরুলকে। এরপরে মায়ার খেলা, এগুলো হচ্ছে কি রবীন্দ্রনাথের গীতিনাট্য। আর নজরুলের গীতিনাট্য কি দেখলাম, মধুমালা। ঠিক আছে। রাজবন্দির জবানবন্দি, এটা ওই যে বললাম, জেলে লিখে যে তিনি তার বক্তব্য জানতে চাইলে তিনি লিখিতভাবে আদালতকে এই বক্তব্যের দেন। এরপর আহ, রাজবন্দির রোজ নামছে একটা আছে, সেটা সম্ভবত শহীদুল্লাহ কাছে না শওকত ওসমান, যে কোনো একজন লিখছে। আচ্ছা, রুদ্রমঙ্গল, এরপর মন্দির ও মসজিদ। এরপরে রুবাইয়ত, এই ওমর খৈয়াম, এটা হচ্ছে ইরানের কবি ওমর খৈয়ামের রুবাই কবিতার অন্তর্গত। রুবাই কবিতার অনুবাদ। এই সৈয়দ মুস্তফা আলী এই কবিতার হচ্ছে ভূমিকা লেখেন, এই অনুবাদটার ভূমিকা লেখেন। চলচ্চিত্র, তিনি ছিলেন চলচ্চিত্র পরিচালনার প্রথম বাঙালি মুসলমান। 1931 সালে নজরুলের ধূপছায়া নামক চলচ্চিত্র পরিচালনা করেন। এই ধূপছায়াতে তিনি দেবতা বিষ্ণু চরিত্রে অভিনয় করেন। সত্যেন্দ্রনাথের সাথে যৌথভাবে আবার ধ্রুব পরিচালনা করেন। এখানে নারদের চরিত্রে তিনি অভিনয় করেন। হ্যাঁ, কাজী নজরুল ইসলামকে নিয়ে কানাডায় চলচ্চিত্র নির্মাণ করা হয়। আহ কানাডায় চলচ্চিত্রের নাম হচ্ছে কি নজরুল, এবং এখানে এর পরিচালক ছিল কে, ফিলিপ স্পার্ল। তিনি তার খুকি ও কাঠবিড়ালি কবিতা আছে। লিচু চোর নিয়ে আহ চলচ্চিত্র নির্মাণ করা হয়। কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক নজরুলকে হচ্ছে বাংলা সাহিত্যের সর্বোচ্চ পুরস্কার জগত্তারিণী স্বর্ণপদক প্রদান করা হয়। 1960 সালে ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণও কিন্তু তাকে ভূষিত করা হয়। পদ্মভূষণ আরেকটা দেখছেন, কি সম্মাননা বেসামরিক। 1974 সালে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিলিট উপাধিতে ভূষিত করে। তাকে 1976 সালে 21শে ফেব্রুয়ারি তাকে 21শে পদকে ভূষিত করা হয়। এরপরে যাচ্ছে জসীমউদ্দিন। জসীমউদ্দিনের জন্ম মৃত্যু জানতে হবে। 1 জানুয়ারি 1903 তার জন্ম, মৃত্যু হচ্ছে 1976 13 মার্চ। তিনি বাংলাদেশের পল্লী কবি নামে পরিচিত। মাতুলালয়ে, এটা তাম্বুলখানা, ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন মামার বাড়িতে। কাব্যগ্রন্থ কি, রাখালি, তার প্রথম কাব্যগ্রন্থ। এখানে মোট 19টা কবিতা আছে, তার মধ্যে কবর কবিতাটি বেশ জনপ্রিয়। এরপরে নকশিকাঁথার মাঠ, এটা আখ্যান কাব্য, কাহিনী কাব্য বলা হয় এটাকে। সাজু এবং রূপাই, এই দুইজনের গ্রামীণ যুবক যুবতীর প্রেমের কাহিনী। 1929 সালে প্রথম প্রকাশের পরে কাব্যগ্রন্থটি ইংরেজিতে মিলফোর্ড কর্তৃক দ্য ফিল্ড অব দ্য এমব্রয়ডার্ড কুইল্ট নামে প্রকাশিত হয়। বালুচর, ধানক্ষেত, সুজনবাড়িয়ার ঘাট, হ্যাঁ, রূপবতী, মাটির কান্না, মাঝে জননী কান্দে, ভয়াবহ সেই দিনগুলি, সুচয়নী কবিতা সংকলন, হ্যাঁ। আর রবীন্দ্রনাথ দেখছিলাম সঞ্চয়নী। এরকম মিলাই মিলাই করতে হবে। তারপর রাখালি কবর কবিতাটা হচ্ছে 118টি পংক্তি আছে। এটা হচ্ছে কল্লোল পত্রিকায় প্রকাশিত হয়। এখানে বৃদ্ধ 5 জন প্রিয় মানুষকে হারাইছে, স্ত্রী, পুত্র, পুত্রবধূ, নাতনি এবং মেয়ে। রাখাল ছেলে, এটা রাখালি কবিতার কাব্যগ্রন্থের অন্তর্গত। মুসাফির, বালুচর কাব্যগ্রন্থের অন্তর্গত। এরপর ধান ক্ষেতের মধ্যে আছে নিমন্ত্রণ, আসমানি। নাটক কি, নাটক হচ্ছে পদ্মাপার, বেদের মেয়ে, হ্যাঁ, মধুমালা, পল্লীবধূ, গ্রামের মেয়ে, বেদের মেয়ে নাটক। আর বেনের মেয়ে একটা উপন্যাস, এই উপন্যাসটা লিখছে হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী। রিসেন্টলি একটা পরীক্ষা আসছে, 46 সম্ভবত। এরপরে তার আরো কিছু আছে, আত্মকথা, যাদের দেখেছি,
আত্মকথা এই এখানের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ যাদের দেখেছি, ঠাকুরবাড়ির আঙ্গিনায় জীবন কথা, স্মৃতিপট, এগুলো হচ্ছে কি আত্মকথা বা মানে নিজের আত্মজীবনীমূলক গ্রন্থ আর কি। হুম। উপন্যাসের মধ্যে আছে একটা উপন্যাস বোবা কাহিনী। বোবা কাহিনী একমাত্র উপন্যাস। এটা হচ্ছে লোকজীবন ভিত্তিক। হ্যাঁ, বোবা কাহিনী এখানের মধ্যে আজহার এবং ব- এই নাটকের মূল যে নায়ক সে আজহার, একটা হচ্ছে কৃষক সন্তান, এবং আহ, আরো কিছু উপন্যাস, আরো কিছু চরিত্র আছে যেমন বসির, আজহার, বসির, এরা হচ্ছে চরিত্র আর কি। তো ভ্রমণ কাহিনী আছে চলে চলে মুসাফির হলদেপরির দেশে, যে দেশের মানুষ বড়, জার্মানির শহরে বন্দরে। তার সঙ্গীত আছে জারি গান। হ্যাঁ, বাঙালির হাসির গল্প, হাস্যরসাত্মক গল্প। শিশুতোষ গ্রন্থের মধ্যে আছে এক পয়সার বাঁশি, হাসু, ডালিম কুমার। গান আছে আমার সোনার ময়না পাখি, আমার ভাষাইলি রে, এই গানটা তার লেখা। নদীর কুল নাই কিনার নেই, এই গানটাও তার লেখা। এরপর আছে মাইকেল মধুসূদন দত্ত। তার নাম, তিনি টিমোথি পেন পোয়েম ছদ্মনামে লিখতেন। তিনি যশোর জেলার কপোতাক্ষ নদের সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন হিন্দু কায়স্থ পরিবারে। আহ, তিনি বাংলা সাহিত্যে মধু কবি নামে পরিচিত। হ্যাঁ, 1843 সালে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন মাত্র 19 বছর বয়সে। হ্যাঁ, তখন থেকে তার নামে মাইকেল শব্দটি যোগ হয়। তিনি টিমোথি পেন পোয়েম এবং এ নেটিভ শিরোনামে ছদ্মনামে লিখতেন। বাংলা সাহিত্যের প্রথম মহাকবি তাকে বলা হয়, বাংলা সাহিত্যের প্রথম সনেটকার এবং অমৃতাক্ষর ছন্দের প্রবর্তক। দত্ত কুলোদ্ভব কবি বলা হয়। আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি, বাংলা প্রথম বাঙালি সনেটকার, বাংলা নাটকের পথিকৃৎ। অনেক তার অনেক হচ্ছে কি অর্জন। মহাকাব্য, তিনি প্রথম মহাকাব্য রচনা করেন মেঘনাদ বধ কাব্য। এটা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম এবং সর্বশ্রেষ্ঠ মহাকাব্য। সার্থক মহাকাব্য। এটার মধ্যে 9টা স্বর্গ আছে। হ্যাঁ, এটা রামায়ণ, সংস্কৃত নাম রামায়ণ অবলম্বনে। এখানে রচনার কার রচনা, কবি মিল্টনের প্যারাডাইস লস্ট এর সাথে এটা কি অনেকটা তার অনুকরণে হচ্ছে কি রচনা করেন। মেঘনাদ বধ কাব্যে রচিত কিছু চরিত্র হচ্ছে রাবণ, ইন্দ্রজিৎ, সীতা, শর্মা, প্রমীলা প্রমুখ। কাব্যগ্রন্থ আছে দ্য ক্যাপটিভ লেডি, ইংরেজিতে লেখা প্রথম কাব্যগ্রন্থ। 25 বছর বয়সে নিদারুণ দারিদ্র্যের মধ্যে তিনি এই কাব্যগ্রন্থটা রচনা করেন। ভিশনস অব দ্য পাস্ট, ইংরেজিতে লেখা দ্বিতীয় কাব্যগ্রন্থ। এটাই হচ্ছে তিনি টিমোথি পেন পোয়েম ছদ্মনামে লিখেন। তারপর তিলোত্তম অসম্ভব, এটা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম অমৃতাক্ষর ছন্দে রচিত প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। পদ্মাবতী নাটকের দ্বিতীয় অঙ্কে সর্বপ্রথম অমৃতাক্ষর ছন্দ তিনি প্রবর্তন করেন। আর তিলোত্তম সম্ভব কাব্যগ্রন্থটা পুরাটাই তিনি অমৃতাক্ষর ছন্দে লিখেন। চতুর্দশপতি কবিতা বলি, বাংলা সাহিত্যের প্রথম সনেট। তারপর হচ্ছে ব্রজাঙ্গনা। আহ ব্রজাঙ্গনা এটা হচ্ছে রাধাকৃষ্ণ বিষয়ক গীতিকাব্য। আর ব্রজ বিলাস এটা কার লেখা, এটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। ঠিক আছে। বীরাঙ্গনা, এটা বাংলা সাহিত্যের প্রথম পত্র কাব্য। এটা হচ্ছে প্রথম পত্র কাব্য। আর নজরুল কি লিখছিল প্রথম পত্র উপন্যাস, কি নাম সেটা, বাঁধনহারা। ঠিক আছে। এখানে বিভিন্ন পত্র আছে আর কি। দুশ্মনের প্রতি শকুন্তলা, সোমের প্রতি তারা, হ্যাঁ, একজন একজনের প্রতি লেখে। দ্বারকানাথের প্রতি রুক্মিণী, তারপর দশরথের প্রতি কৈকেয়ী, লক্ষণের প্রতি শূর্পণখা। এগুলা মোট 11টা এখানে কি আছে, পত্র আছে। তারপর বঙ্গভাষা, এটা হচ্ছে বঙ্গভাষা প্রথম সনেট। তার প্রথম সনেট, এখানে এটা অক্ষরবৃত্ত ছন্দে রচিত। কপোতাক্ষ কপোতাক্ষ সনেট, এটা হচ্ছে চতুর্দশপদী কবিতাবলী এই কাব্যগ্রন্থের অন্তর্গত, কপোতাক্ষ নদের অন্তর্গত। তারপর শর্মিষ্ঠা, বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক। কৃষ্ণকুমারী হচ্ছে প্রথম সার্থক ট্র্যাজেডি। ঠিক আছে। আর প্রথম সার্থক কমেডি হচ্ছে কি পদ্মাবতী। আর যদি প্রশ্ন আসে যে বাংলা সাহিত্যের প্রথম নাটক কি, সেটা কি, সেটা হচ্ছে ভরদার জুন। এটা কার লেখা, রামনার তারকনাথ মনে হয় সম্ভবত। প্রহসন কি, প্রহসন হচ্ছে তার প্রহসন গুলো কি, একে একে বলে সভ্যতা, বুড়ো শালিকার ঘাড়ের রো। হ্যাঁ, বুড়ো শালিকার ঘাড়ের রো, এটা হচ্ছে প্রথমে আরেকটা নামে ছিল, ভগ্ন শিব মন্দির, এই নামে প্রথম রচিত হয়, পরে বুড়ো শালিকার ঘাড়ের রো। আহ মাইকেল মধুসূদন দত্তের জীবন চরিত, এটাকে রচনা করেছেন যোগীন্দ্রনাথ বসু। হেক্টর বধ হোমারের ইলিয়াড কাব্যগ্রন্থের রচিত বঙ্গানুবাদ।
ঠিক আছে। এবার মীর মশাররফ হোসেন, মীর মশাররফ হোসেন খুলনা বিভাগ কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি কুমারখালীর তার ছদ্মনাম গাজী মিয়া। ছাত্রাবস্থায় কলকাতার সংবাদ প্রভাকর এবং কুমারখালীর গ্রাম বার্তা প্রকাশিকার তিনি কি সংবাদদাতা হিসেবে কি কাজ করছেন। তো তার মানে তিনি সংবাদদাতা বা সংবাদপত্রে কাজ করছেন হচ্ছে গ্রাম বার্তা প্রকাশিকা আর হচ্ছে যে ওই সংবাদ প্রভাকর, এই দুইটাই। আর সম্পাদক হিসেবে কাজ করছে হচ্ছে আজিজুন নেহার এবং হিতকরী, এই দুইটা পত্রিকায় সম্পাদক হিসেবে। গ্রাম বার্তাকে কার লেখা? গ্রাম বার্তার সম্পাদক কে ছিল? হরিনাথ কাঙ্গাল হরিনাথ, ঠিক আছে। তিনি হচ্ছে তার সাহিত্য গুরু। তার কাব্যগ্রন্থগুলো কি? গোড়াই ব্রিজ অথবা গৌরী সেতু, মুসলিম বিরুদ্ধ, ঠিক আছে। তার একটা আছে গোজীবন, হ্যাঁ গোজীবন একটা আছে, এটার কারণে তিনি মামলায় জড়িয়ে পড়েন। রত্নবর্তী রত্নবর্তী এটা মীর মশাররফ হোসেন রচিত প্রথম গ্রন্থ, বাঙালি মুসলমান রচিত প্রথম উপন্যাস এটা, রত্নবর্তী। বিষাদ সিন্ধু একটি ঐতিহাসিক উপন্যাস এটা, হ্যাঁ বিষাদ সিন্ধু ঐতিহাসিক উপন্যাস। এখানে 680 সালে যে কারবালার যুদ্ধ হয়েছে সেটা অবলম্বনে এটা রচিত হয়েছে। উদাসীন প্রতীকের মনের কথা, তার এটা আত্মজৈবনিক উপন্যাস। নীলকদ্দার অত্যাচারের কাহিনী এখানে তিনি খুব সুন্দরভাবে তুলে ধরছেন। গাজী বস্তানি এটাও তার আত্মজৈবনিক উপন্যাস, যেহেতু তার ছদ্মনাম গাজী মিয়া। হ্যাঁ এখানে এই যে কিছু উপন্যাসের নায়ক নায়িকা এগুলো অভিনব নামকরণ, যেমন অরাজকপুর, অরাজকপুর, জমদার, নচ্ছারপুর, পয়জারুন্নেসা, সাবলট চৌধুরী, ভেরাকান্ত, জয় ডাহাক ইত্যাদি। ভেরাকান্ত চরিত্রে তার নিজের ছায়াপাত আছে বলে এটাকে আত্মজৈবনিক উপন্যাস বলা হয়। তার নাটক কি? বসন্ত কুমারী নাটক। তিনি আব্দুল লতিফকে এটা উৎসর্গ করেন। প্রথম সাহিত্যিক, মুসলিম সাহিত্যিক কর্তৃক নাটক। জমিদার দর্পণ এটা সিরাজগঞ্জের কৃষক বিদ্রোহের ঘটনা। বেহুলা গীতাভিনয়, টালা অভিনয়। প্রহসন আছে, প্রহসন কি কি? এর উপায় কি? ভাই ভাই এই তো চাই, ফাঁস কাগজ, একই। প্রবন্ধ, যেটা বললাম গোজীবন, এর কারণে তাকে মামলায় জড়িয়ে পড়তে হয়। প্রেম পারিজাত, রাজিয়া খাতুন, ইসলামের জয়, এগুলো হচ্ছে প্রবন্ধ। আত্মজীবনী বললাম, জীবনী, কুলসুম জীবনী, এই দুইটা। ফরুক আহমেদ, ইদানিং প্রশ্ন আসতেছে ফরুক আহমেদ থেকে, মাগুরা জেলার মাজাইল গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। হ্যাঁ মুসলিম রেনেসার কবি। তার কবিতা হচ্ছে বাংলায় অধপতিত মুসলিম সমাজের পুনর্জাগরণের অনুপ্রেরণা প্রকাশ পেয়েছে। আরবি এবং ফার্সি শব্দের প্রচুর তার লেখার মধ্যে বৈশিষ্ট্য। কলকাতার দুর্ভিক্ষের পরিণতিতে লাশ কবিতা লিখে তিনি প্রথম খ্যাতি অর্জন করেন, ঠিক আছে। লাশ কবিতায় প্রথম খ্যাতি অর্জন। তার প্রথম কাব্যগ্রন্থগুলো হচ্ছে সাত সাগরের মাঝে, 19টি কবিতা আছে। এটা শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ ফরুক আহমেদের। উল্লেখযোগ্য কবিতাগুলো কি? পাঞ্জেরি, ডাহুক, সিন্দাবাদ, এইসব রাত্রি আকাশ। হ্যাঁ এইসব দিন রাত্রি আবার কে লিখছেন? হুমায়ুন আহমেদ। নাবিক। উৎসর্গ কাকে করছে? এটা কবি আল্লামা ইকবালকে করছে। সিরাজ মুনির একটা কাব্যগ্রন্থ, সিন্দাবাদ কাব্যগ্রন্থ। নৌফেল হাতেম এটা হচ্ছে কাব্যনাট্য, এটা কাব্যনাট্য। আরো কে রচনা করছেন? যেমন আমাদের রবীন্দ্রনাথ রচনা করছে। রবীন্দ্রনাথের কাব্যনাট্য কি কি? কাব্যনাট্যগুলো হচ্ছে যেমন প্রকৃতির প্রতিশোধ আছে, হ্যাঁ রাজা ও রানী, রুদ্রচন্দ্র, মালিনী, তারপর হচ্ছে বিসর্জন, এগুলো কি রবীন্দ্রনাথের কাব্যনাট্য। মুহূর্তের কবিতা এটা হচ্ছে কি? সনেট। মুহূর্তের কবিতা সনেট সংকলন। ধোলাই কাব্য, হাতেম তাই, এটা হচ্ছে কাহিনী কাব্য, ঠিক আছে, কাফেলা। শিশুতোষ গ্রন্থ, পাখির ভাষা, হরফের ছড়া, চাঁদের আসর। তিনি কিন্তু একজন ভাষা সৈনিক ছিল, ফরুক আহমেদ একজন ভাষা সৈনিক ছিল। কাইকোবাদের আসল নাম হচ্ছে কাজেম আল কোরেশি। তিনি ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি, আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি। আহ মহাকাব্য এবং সনেট রচয়িতা তিনি। মাত্র 13 বছর বয়সে তার প্রথম কাব্যগ্রন্থ বিরহ বিলাপ প্রকাশিত হয়। হ্যাঁ বিরহ বিলাপ প্রকাশিত হয়। অন্যান্য কাব্যগ্রন্থ কি? কুসুম কানন, অশ্রুমালা, তারপর মহাশ্মশান, অমিয় ধারা, শিব মন্দির, মহরম শরীফ, প্রেম পারিজাত। হ্যাঁ এগুলো হচ্ছে কার? কাইকোবাদের। মীর মোশাররফ হোসেন প্রেম পারিজাত, কাইকোবাদের প্রেম পারিজাত দেখলাম। আচ্ছা যাই হোক, এটা একটু কনফিউজিং, এটা একটু দেখতে হবে, শিওর হইতে হবে। এটা দুইটাতেই দেখতেছি প্রেম পারিজাত। আচ্ছা আচ্ছা যাই হোক, তো মহাশ্মশান এটা কত? পানিপথের তৃতীয় যুদ্ধ 1761 সালে যে যুদ্ধটা হয় এটা এই অবলম্বনে হয়। পানিপথের তৃতীয় যুদ্ধ কার কার মধ্যে হয় এটা আপনারা কমেন্টে জানাবেন, ঠিক আছে। কবিতা আছে, কবিতা হচ্ছে আজান। হ্যাঁ আহ এখানে মোহাম্মদ শাহ আবদালী এবং মারাঠা সম্রাট, ঠিক আছে। সম্মাননা, তিনি 1925 সালে নিখিল ভারত সাহিত্য সংঘ তাকে কাব্যভূষণ, বিদ্যাভূষণ এবং সাহিত্যরত্ন উপাধিতে ভূষিত করে। দীনবন্ধু মিত্র
তার পিতৃ প্রদত্ত নাম হচ্ছে কি গন্ধর্ব নারায়ণ। তিনি নদিয়া জেলার চৌবেড়িয়া গ্রামে জন্মগ্রহণ করেন। 1855 সালে পাটনার পোস্টমাস্টার পদে তিনি যোগদান করেন। হ্যাঁ, 1871 সালে লুইসাই যুদ্ধের সময় দীনবন্ধু কাছাড়ে সফলভাবে ডাক পরিচালনা করার জন্য তাকে তৎকালীন সরকার রায় বাহাদুর উপাধিতে ভূষিত করে। রায় বাহাদুর উপাধিতে ভূষিত করে। রায় বাহাদুর উপাধি আরো একজন পাই, তার নাম কি আপনারা জানাবেন? বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ ঔপন্যাসিক। নাটক নীলদর্পণ। হ্যাঁ, তার প্রধান একটা প্রধান নাটক, গুরুত্বপূর্ণ নাটক এটা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি করেন, সরি ঈশ্বরচন্দ্র না, মাইকেল মধুসূদন দত্ত এটা ইংরেজিতে অনুবাদ করেন কি নামে? দ্য ইন্ডিগো প্ল্যান্টিং ব্যুরো নামে। তিনি প্রথম এবং সর্বশ্রেষ্ঠ নাটক নীলদর্পণ বাংলা সাহিত্যের প্রথম একটি বিশেষ পরিচিত নাটক। ঠিক আছে। এই নাটকের পটভূমি কি? নীল চাষের জন্য মেহেরপুর অঞ্চলের সাধারণ কৃষকদের উপর ইংরেজ শাসকদের অত্যাচার এবং নিপীড়ন, কিভাবে কৃষক গোলক মাধবের পরিবার নীল কর অত্যাচারে ধ্বংস হয়ে যায়, এটাই হচ্ছে এই নাটকের মূল উপজীব্য। তোরাব চরিত্রটি এই নাটকের অত্যন্ত শক্তিশালী এক চরিত্র। এটা যে ইন্ডিগো প্ল্যান্টিং ব্যুরো নামে মাইকেল মধুসূদন দত্ত এই নেটিভ ছদ্মনামে রেখেছে, এবং পাদ্রি জেমস রেভারেন্ড লং তা প্রকাশ করছে। এই যে ইন্ডিগো প্ল্যান্টিং ব্যুরো, নাটকটিকে হ্যারিয়েট স্টো এর আঙ্কেল টমস কেবিনের সাথে তুলনা করা হয়। 1860 সালে নাটকটি প্রথম ঢাকা থেকে প্রকাশিত হয়। ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থই হচ্ছে এটা। লীলাবতী সামাজিক নাটক। নবীন তপস্বিনী, কমলে কামিনী, এটা হচ্ছে রোমান্টিক নাটক। প্রহসন কি? একাদশী বলতে বোঝায় হচ্ছে মূলত বিধবার একাদশী হয়। একাদশী মানে কি? এটা হচ্ছে একটা একটা গুরুত্বপূর্ণ আর কি বৈশিষ্ট্য বিধবাদের, যেটা হয় বিধবাদের। বিধবা মানে কি? যার স্বামী নেই। তো একাদশী যদি শতবার হয় তার মানে কি? তার স্বামী থেকেও নাই। তো এটা হচ্ছে সামাজিক অবক্ষয়ের একটা প্রতিবাদ স্বরূপ তিনি এটা প্রহসনটা লিখেন। তারপর বিয়ে পাগলা বুড়ো, জামাই বাড়ি, হ্যাঁ এগুলো হচ্ছে তার। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ থেকে জানতে হবে তিনি 1885 সালের 10 জুলাই পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার পেয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন। শিক্ষাবিদ, সাহিত্যিক, ভাষাতত্ত্ববিদ ছিলেন। তিনি 18টি ভাষায় পারদর্শী ছিলেন। তাকে 40 নং অভিযান বলা হয়। হ্যাঁ, তাকে জ্ঞান তাপস হিসেবে তিনি পরিচিত। 1952 সালে ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে জাতিসত্তা সম্পর্কে শহীদুল্লাহ কি বলেন? আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি। তার ভাষা এবং সাহিত্য বিষয়ক উল্লেখযোগ্য গ্রন্থগুলো কি? ভাষা ও সাহিত্য, বাংলা ব্যাকরণ, বাংলা সাহিত্যের কথা। এছাড়া তিনি বাংলা একাডেমির আঞ্চলিক ভাষার অভিধান সম্পাদনা করেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে জানতে হবে। হ্যাঁ, তার ছদ্মনাম হচ্ছে কি অনিলা দেবী। উপন্যাস বড় দিদি। তারপর এখানে বড় দিদি উপন্যাসের চরিত্র কি? মাধবী এবং সুরেন্দ্রনাথ। শ্রীকান্ত উপন্যাসের মধ্যে চরিত্র আছে রাজলক্ষ্মী, ইন্দ্রনাথ, অন্নদা দিদি, অভয়া। ইন্দ্রনাথ বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্র। এটাকে আত্মজৈবনিক উপন্যাস বলা হয় কি শ্রীকান্তকে। এই উপন্যাসটি মোট 4 খণ্ডে সমাপ্ত করেন। উপন্যাসের প্রধান চরিত্র হচ্ছে শ্রীকান্ত। শ্রীকান্ত রাজলক্ষ্মীর প্রণয় কাহিনী শেষ পর্যন্ত প্রবাহিত হয়েছে। পথের দাবি এটি ব্রিটিশ ভারতে নিষিদ্ধ হয়। চরিত্র হচ্ছে সব্যসাচী। রাজনৈতিক উপন্যাস এটা। পথের দাবি একটা যেটা আমি বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে জসিমউদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তিনি কি করেন? শিক্ষকতা করেন। গৃহদাহ এটা একটা গুরুত্বপূর্ণ শরৎচন্দ্রের গুরুত্বপূর্ণ একটা উপন্যাস। এখানে ত্রিভুজ প্রেমের কাহিনী। এখানে সুরেশ, অচলা, মহিম। দেনা পাওনা। দেনা পাওনা এটা হচ্ছে তার উপন্যাস। দেনা পাওনা রবীন্দ্রনাথের একটা ছোট গল্প আছে। চরিত্রহীন। এখানে সাবিত্রী কিরণময়ী। দেবদাস এখানে পার্বতী চন্দ্রমুখী দেবদাস। দত্তার মধ্যে চরিত্র হচ্ছে নরেন, বিজয়া। পল্লী সমাজের মধ্যে চরিত্র হচ্ছে কি? রমা, রমেশ। বিরাজ বউয়ের চরিত্র হচ্ছে নীলাম্বর, পীতাম্বর। এগুলো সবই উপন্যাস। নাটক আছে ষোড়শী, রমা, বিজয়া। ঠিক আছে। গল্পের মধ্যে আছে মেজ দিদি। গল্পের মধ্যে মেজ দিদি। আর উপন্যাসের মধ্যে আছে কি? বড় দিদি। ঠিক আছে। এরপর মহেশ। গল্পের মধ্যে মহেশের এই গল্পটা মোটামুটি আপনারা অনেকেই পড়েছেন। চরিত্র গফুর, আমেনা। ঠিক আছে।
রামের সুমতি, বিন্দুর ছেলে, বিলাসী, এই সবগুলা নিয়ে কিন্তু মুভি হয়েছে। প্রবন্ধ আছে তার শরৎচন্দ্র প্রবন্ধ, নারীর মূল্য। সৈয়দ ওয়ালিউল্লাহ 1922 সালের 15 আগস্ট চট্টগ্রামের 16 শহরে সৈয়দ বাড়িতে তার জন্ম। ফরাসি নাগরিক অ্যান মেরির সঙ্গে তার প্রণয় সূত্রে আবদ্ধ হন। আহ লাল সালু ফরাসি, মিসেস মেরি কিন্তু প্রথম লাল সালু ফরাসি ভাষায় অনুবাদ করেন। পরবর্তীতে এটি ট্রি উইদাউট রুটস নামে ইংরেজিতে অনুবাদ হয়। তার রচিত নাটক কি? বহিবীর, তরঙ্গভঙ্গ, সুড়ঙ্গ। তার রচিত উপন্যাস কি? লাল সালু, চাঁদের অমাবস্যা, কাদো নদী কাদো। তার গল্পগ্রন্থ আছে নয়ন ছাড়া, দুই তীর ও অন্যান্য গল্প। তো এখানে একটা এটা একটু হাস্যকর মনে হলো, কিন্তু এটা রিসেন্টলি একটা ব্যাংকের পরীক্ষায় আসছে যে শিম কিভাবে রান্না করতে হয়, হাউ টু কুক বিনস। এটা সৈয়দ ওয়ালিউল্লাহর রচিত উপন্যাস। আহসান হাবিবের কাব্যগ্রন্থ কি? রাত্রি শেষ, ছায়া হরিণ, সারা দুপুর, আশায় বসতি, মেঘ বলে চৈত্রে যাব। উপন্যাস কি কি? অরণ্য, নীলিমা, রানী, খালের সাগর। আর শিশু সাহিত্য আছে বৃষ্টি পড়ে, টাপুর টুপুর। প্রমোদ চৌধুরীর জন্ম 1868 সালে 7 আগস্ট। তিনি মূলত একজন প্রাবন্ধিক। ব্যক্তিগত জীবনে তিনি সত্যেন্দ্রনাথ ঠাকুর, যিনি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুরের বড় ভাই, তার মেয়ে যে ইন্দিরা দেবী, তাকে বিয়ে করেন কে? প্রমোদ চৌধুরী। তিনি চলিত গদ্যরীতির প্রবর্তক। তারপর হচ্ছে বাংলা সাহিত্যে ইতালীয় সনেটের প্রবর্তন করেন। 1914 সালে সবুজপত্র মাসিক সবুজপত্র যে সংবাদপত্র, তার প্রকাশের মাধ্যমেই বাংলায় চলিত গদ্যরীতির প্রবর্তন করেন এবং এটাই তার জীবনের শ্রেষ্ঠ কীর্তি। পরবর্তীতে বীরবল ছদ্মনামে তিনি সবুজপত্র পত্রিকায় ব্যঙ্গরসাত্মক প্রবন্ধ এবং নানা গল্প প্রকাশ করেন। এই ছদ্মনামের থেকে পরবর্তীতে বাংলা সাহিত্যের বীরবরী ধারা প্রবর্তিত হয়। হ্যাঁ, তার রচিত কাব্যগ্রন্থ কি? সরেট পঞ্চাশত। হেলাল হাফিজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকা অবস্থায় তিনি দৈনিক পূর্বদেশের সার্বক্ষণিক সাংবাদিক হিসেবে যোগ দেন। যে জলে আগুন জ্বলে কাব্যগ্রন্থের রচয়িতা হেলাল হাফিজ। এই যে জলে আগুন জ্বলে কাব্যগ্রন্থের বিখ্যাত কবিতা নিষিদ্ধ সম্পাদকীয়, একটা কবিতা। এর বিখ্যাত পংক্তি হচ্ছে, এখন যৌবন যার মিছিলে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়। কাব্যগ্রন্থগুলো কি? যে জলে আগুন জ্বলে, কবিতা 71, বেদনাকে বলেছি কেদনা। হুমায়ুন কবির প্রকৃত নাম হুমায়ুন জহিরুদ্দিন আমির কবির। তিনি চতুরঙ্গ পত্রিকা সম্পাদনা করেন হুমায়ুন কবির। আবার চতুরঙ্গ যে উপন্যাসটি আছে, এটা উপন্যাসটার রচয়িতাকে? রবীন্দ্রনাথ ঠাকুর। তার এটা সাধু ভাষার সর্বশেষ উপন্যাস হচ্ছে চতুরঙ্গ। তার আরো কিছু রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু গুরুত্বপূর্ণ উপন্যাস, চোখের বালি, হ্যাঁ, তারপর হচ্ছে কি দুই বোনের ক্যারেক্টার কি কি? শর্মিলা এবং উর্মিলা। তারপর কি নৌকাডুবি, এটা হচ্ছে সামাজিক উপন্যাস। হ্যাঁ, তারপর কি গোরা, সর্ববৃহৎ উপন্যাস। তারপর আরো আছে নৌকাডুবি, তারপর হচ্ছে রাজর্ষির বউ ঠাকুরানীর হাট, এগুলো তার মালঞ্চ। ঠিক আছে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ তার উপন্যাস। তারপর হুমায়ুন কবিরের নদী ও নারী উপন্যাসটা মেন অ্যান্ড রিভার্স নামে ইংরেজি সংস্করণ হয়। নদী ও নারী, এটা কিন্তু উইমেন অ্যান্ড রিভার্স নামে হয় না, এটা মেন অ্যান্ড রিভার্স নামে ইংরেজিতে হয়েছে। ঠিক আছে, নজু মিয়া এবং আসগর মিয়া দুই বন্ধু, তারা বাঙালি সমাজ জীবনে নিখুঁত চিত্র উপস্থাপন করেন। 1965 সালে ঢাকায় উপন্যাসটি কি হয়? চলচ্চিত্রায়িত হয়। আল মাহমুদ, তার প্রকৃত নাম হচ্ছে কি? মীর আব্দুস শুকুর আল মাহমুদ। কবির আল মাহমুদ রচিত কাব্যগ্রন্থগুলো কি? লোকান্তর, সোনালী কাবিন, কালের কলস, মায়াবী পর্দা দুলে ওঠো, আরব রজনীর রাজহাঁস, বক্তিয়ারির ঘোড়া, প্রেমের কবিতা। তার রচিত উপন্যাস কি কি? কাবিলের বন, উপমহাদেশ, ডাহুকি, কবি ও কোলাহল। তার রচিত গল্পগ্রন্থ পানকৌড়ির রক্ত, ময়ূরীর মুখ। কবি আল মাহমুদ 2019 সালে 15 ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। আর 2012 সালের 19 জুলাই কে মারা যান? হুমায়ুন আহমেদ। কবি আবুল হোসেন প্রথম কাব্য হচ্ছে নববসন্ত। অন্যান্য কাব্যগ্রন্থ কি? বিরহ বিলাপ কার লেখা? এটা বলবেন। বিরহ বিলাপ আপনার কমেন্টে জানাবেন, বিরহ বিলাপ কার লেখা? হাওয়া, দুঃস্বপ্ন থেকে দুঃস্বপ্ন, এখনো সময় আছে, নির্বাচিত কবিতা, রাজা রাজরা। আবুল হোসেন কি ছিলেন? আবুল হোসেন যে মুসলিম, বাংলা মুসলিম
ঢাকা মুসলিম সাহিত্য সমাজ এর একজন সম্মানিত সদস্য এবং তিনি যে শিখা পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন। 1927 সালে শিখা পত্রিকা প্রকাশিত হয়। সেখানে কি লেখা ছিল? জ্ঞান যেখানে আড়ষ্ট, বুদ্ধি সেখানে অসম্ভব, আহ মুক্তি সেখানে অসম্ভব, বুদ্ধি সেখানে সরি এটা একটা শিক্ষা পত্রিকায় লেখা থাকতো যে এটা এখন একটু ভুলে গেছি, এটা কি জানি ছিল, একটা আপনারা কমেন্টে জানাবেন। আচ্ছা, যাই হোক, সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। ইসমাইল হোসেন সিরাজি বাংলায় আধুনিক যুগের প্রথম সাহিত্যিক, উম, মুসলিম সাহিত্যিক আর কি। তার প্রথম রচিত কাব্যগ্রন্থ কি? অনল প্রবাহ, স্পেন বিজয় কাব্য, সঙ্গীত সঞ্জীবনী, প্রেমাঞ্জলি, এগুলো ইসমাইল হোসেন সিরাজের কাব্যগ্রন্থ। এরপরে এখানে গুরুত্বপূর্ণ কি? অনল প্রবাহটা। এরপর তার রচিত উপন্যাস কি? রায়নন্দিনী, তারাবাই। রায়নন্দিনী যে উপন্যাসটা আছে, এটা সম্ভবত বঙ্কিমচন্দ্রের একটা উপন্যাস। সেই উপন্যাসের যখন বঙ্কিমচন্দ্র উপন্যাসটা লেখেন, মুসলিম হিসেবে তিনি রায়নন্দিনী লেখেন। ঠিক আছে, বঙ্কিমচন্দ্র। বঙ্কিমচন্দ্রের ত্রয়ী উপন্যাস কি কি? বঙ্কিমচন্দ্রের ত্রয়ী উপন্যাস হচ্ছে আনন্দমঠ, সীতারাম এবং দেবী চৌধুরানী। বঙ্কিমচন্দ্রের একমাত্র কাব্যগ্রন্থ কি? ললিতা তথা মানস। বদরুদ্দীন ওমর একাধারে বাংলাদেশের মার্ক্সবাদী, লেনিনবাদী তাত্ত্বিক, রাজনৈতিক সক্রিয়তাবাদী, হ্যাঁ, লেখক, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, কমিউনিস্ট পার্টির নেতা। 20 ডিসেম্বর 1931 সালে জন্মগ্রহণ করেন। তিনি সংস্কৃতি সাময়িকী সম্পাদনা করেন। তার প্রকাশিত গ্রন্থগুলো কি? সাংস্কৃতিক সাম্প্রদায়িকতা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও 19 শতকের বাঙালি সমাজ গুরুত্বপূর্ণ, যুদ্ধোত্তর বাংলাদেশ গুরুত্বপূর্ণ। ঠিক আছে। দুর্দিনের দিনলিপি, এটাকে আবার কার লেখা? এটা হচ্ছে আবুল ফজলের দিনলিপি। ঠিক আছে। উম সৈয়দ আলী আহসান 1920 সালে মাগুরা জেলার আলোকদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। আলী আহসান কোথায় জন্মগ্রহণ করেন? মাগুরা জেলার আলোকদিয়া গ্রামে। আর ফরুক আহমেদ কোথায় জন্মগ্রহণ করেন? মাগুরা জেলার মাঝাইল গ্রামে। ঠিক আছে। তিনি ঢাকা, চট্টগ্রাম এবং করাচি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন আলী আহসান। ঠিক আছে। রাজশাহী এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন আলী আহসান। তার রচিত কাব্যগ্রন্থ কি? অনেক আকাশ, সহসা, সচকিত, আমার প্রতিদিনের শব্দ, এটা গুরুত্বপূর্ণ, আমার প্রতিদিনের শব্দ। ইডিপাস বাংলায় অনুবাদ করেন সৈয়দ আলী হাসান। ইডিপাস যে নাটকটা, এই নাটকটা রচনা করেন কে? সোফোক্লিস, গ্রিক গ্রিক নাট্যকার সোফোক্লিস। গোলাম মোস্তফা, তার কাব্যগ্রন্থ কি? গুলিস্তান, বনি আদম, বুলবুলিস্তান। জীবনী কি লিখছেন? তিনি জীবনী লিখছেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার্থক জীবনচরিত। তার গ্রন্থখানি বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল। মরুদুলাল। তার উপন্যাস কি? রূপের নেশা। ঠিক আছে। আচ্ছা, তিনি একটা গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি, গোলাম মোস্তফা কিন্তু ভাষা আন্দোলনের সময় উর্দুর পক্ষে অবস্থান নিয়েছিল। শিক্ষা পত্রিকা 1926 সালে ঢাকায় মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয়। 1927 সালে শিক্ষা পত্রিকা প্রকাশিত হয়। আহ এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি এবং বাণিজ্য বিভাগের অধ্যাপক আবুল হোসেন ছিলেন শিক্ষা পত্রিকার প্রথম সংখ্যার সম্পাদক। বছরে একবার প্রকাশিত হতো শিক্ষা পত্রিকা। শিরোনামে কি লেখা ছিল? জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। তো এতটুকুই ছিল বাংলা সাহিত্য থেকে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলা। মোটামুটি আরো অনেক কিছু আছে বাংলা সাহিত্যের আধুনিক যুগের। এটা তো বাংলা সাহিত্যের আধুনিক যুগ একটা সমুদ্র বলা চলে। তো মোটামুটি যেগুলো গুরুত্বপূর্ণ আমি সেগুলো আলোচনা করার চেষ্টা করেছি। এখন রিসেন্টলি যে পরীক্ষাগুলোতে যে প্রশ্নগুলো আসছে সেগুলো সম্পর্কে। তো এতটুকুই ছিল। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।